ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরু করছি চট্টগ্রাম টেস্টের খবর দিয়ে। চট্টগ্রাম টেস্টের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা 227 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে 7 উইকেটে 291 রান করেছে টাইগাররা। সাদমান ইসলাম করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। 64 রানের লিড নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের 227 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে 7 উইকেটে 291 রান করেছে টাইগাররা। 16 রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ 5 রান করে নট আউট তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা স্বপ্নের মতো শুরু করে বাংলাদেশ। আগের দিন 5 উইকেট নেয়া তাইজুল দিনের প্রথম বলেই নেন আরও একটা উইকেট। তাতেই 227-এ অল আউট জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমেও অসাধারণ টাইগারদের 2 ওপেনার এনামুল হক বিজয় আর সাদমান ইসলাম। 33 ইনিংসের 2.5 বছর পর বাংলাদেশের ওপেনিং জুটি 100 পেরোয়। প্রথম সেশন শেষে বাংলাদেশ বিনা উইকেটে তোলে 105। লাঞ্চের পর 39 রান করা এনামুলের বিজয়ে জুটি ভাঙে 118 রানে। অন্য প্রান্তে অবিচল ছিলেন সাদমান। বাহাতি ওপেনারের ব্যাট থেকে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, ক্যারিয়ার বেস্ট 120। পরপর 2 বলে সাদমান আর মুমিনুল আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এক সময় 85 রানের ব্যবধানে হারায় 6 উইকেট। তাতেই স্কোরবোর্ডে যেখানে 400-র বেশি রান তোলার স্বপ্ন দেখা হচ্ছিল, 300 করা নিয়েই এখন শঙ্কা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী। 6 উইকেটের জয়ে আকাশী নীলদের নিশ্চিত হয় লিগের 24তম শিরোপা। মাহমুদুল্লাহ রিয়াদ ও আরিফুলের 50-তে 241 রানের লক্ষ্য দেয় মোহামেডান। জবাবে অধিনায়ক মোসাদ্দেক সৈকত ও মোহাম্মদ মিঠুনের অপরাজিত 50-তে সহজ জয় নিশ্চিত করে হান্নান সরকারের শিষ্যরা। ঘুচল না মোহামেডানের 15 বছরের আক্ষেপ। উল্টো চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে হ্যাটট্রিক সহ 24তম ঢাকা প্রিমিয়ার লিগ ট্রফিটা জিতল আবাহনী। 241 রানের মাঝারি টার্গেট তাড়া করতে নেমে দলীয় 2 রানি ওপেনার শাহরিয়ার কমলকে হারায় আবাহনী। 3 নম্বরে নেমে জিসান আলম 50 করে সামলে নেন শুরুর ধাক্কা। তবে পারভেজ সিমন 28, মেহরাব হাসান 10 আর 55 রান করে জিসান ফিরলে লড়াইয়ের আভাস দেয় মোহামেডান। 108 রানে তখন 4 উইকেটের দল আকাশী নীলরা। তবে এরপর অধিনায়ক মোসাদ্দেক সৈকত আর অভিজ্ঞ মোহাম্মদ মিঠুনের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় আবাহনী। দুজনে তুলে নেন 50। কেবলমাত্র এই ম্যাচ নয়, ডিপিএল জুড়ে ব্যাট বলে দারুণ পারফর্ম করা মোসাদ্দেক 78 আর মিঠুন অপরাজিত থাকেন 66 রানে। এদিকে দিনের শুরুতে আগে ব্যাটিং করতে নেমে ভারপ্রাপ্ত অধিনায়ক রনি তালুকদারের ব্যাটে ভালো শুরু পায় মোহামেডান। তবে আরেক ওপেনার তৌফিক খান তুষার মাত্র 16 রান করে মৃত্যুঞ্জয়ের পেসে কাটা পড়লে 50 রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর রনি 45, আনিসুল ইসলাম 15 রান করে ফিরলে ঘটে ছন্দপতন। তবে মোহামেডানের স্কোর 200 রানের গন্ডি পেরোয় 2 অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও ফরহাদ হোসেনের ব্যাটে। ফরহাদ 42 আর রিয়াদ করেন 50 রান। লোয়ার মিডলে মতিঝিলের ক্লাবটির হয়ে লড়াই করেন তরুণ আরিফুল ইসলাম। তার 57 বলে 50 রানের ইনিংসেই 7 উইকেটে 240 রানের পুঁজি পায় মোহামেডান। কিন্তু রানটা যে পর্যাপ্ত ছিল না তা দেখিয়ে দিয়েছে আবাহনী। ম্যাচ হারের হতাশা অবশ্য লুকাতে পারেনি দলটা। তাওহিদ হৃদয় নিষিদ্ধ হবার পর এবার খোদ দর্শকদের সাথে বিবাদে জড়ালেন মোহামেডানের মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শকদের কটু কথায় মেজাজ হারিয়েছেন এই সিনিয়র ক্যাম্পেইনার। ঢাকা প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী। তবে আবাহনীর এবারের শিরোপাটা গত 2 আসরের চেয়ে একটু স্পেশাল বলাই যায়। কেননা এবার আবাহনীর খেলা, বোর্ড থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা এ ধরনের কোনো অভিযোগে কেউ তুলতে পারেনি। অনেকটা বলতে পারেন কলঙ্কমুক্ত নিষ্কলুষ এক শিরোপা জয়ের আনন্দ মেতেছে আবাহনী। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। অনেক আলোচনার ম্যাচ, দারুণ একটা চেজিং গল্প সেটা শুনছিলাম আসলে সৈকতদের কাছে, কিংবা জিসান ভালো করেছেন, এখানে মোহাম্মদ মিঠুন ভালো করেছেন। তবে এই যে ডিপিএল এর গল্পটা, এই গল্পে আরও একটা দল ব্রাদার্স ইউনিয়ন, যে দলকে বেশ গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন, লিগে টিকিয়ে রেখেছেন যিনি, তিনি দলটার ক্যাপ্টেন মাইশুকুর রহমান। তাকে আমরা লাকিলি পেয়ে গেছি আজকে স্পোর্টস লাইভে। তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে চাই। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ মাইশুকুর। প্লিজ বসবেন এখানটায়। কেমন আছেন, কেমন চলছে সব কিছু? আলহামদুলিল্লাহ। লিগটা তো ওভারঅল গেল, তো সব মিলিয়ে যদি বলি যে আপনাদের দল, আপনাদের টিমের কথা, কিংবা আপনার কথায় আসার আগে যদি বলি ওভারঅল আজকের ম্যাচ কিংবা ওভারঅল লিগটা কেমন গেল, কিছু আলোচনা ছিল? খুব ভালো একটা কোশ্চেন করেছেন, ধন্যবাদ।
আসলে আমাদের দল যেহেতু জানতে চাইছেন আর কি, আমাদের দলটা এমন একটা সময় আমি হাতে পেয়েছিলাম, দেখুন খুব হাতে কম সময় পেয়েছিলাম, অনেক কম সময়। আমাদের নতুন ক্লাবের যিনি আহ্বায়ক এখন, ইশরাক ভাই, আপনারা সবাই জানেন, আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে, উনি অনেক কম সময়ের মধ্যে দলটা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন। তবে আমি এত কম সময়ের মধ্যে এই দলটা করতে পেরেছি বলে আমি অবশ্যই আল্লাহকে কৃতজ্ঞতা জানাই, উনি আমাকে সহযোগিতা করেছেন। এবং ইশরাক ভাই এত স্পোর্টস মনে একজন মানুষ, এটা আমার জানা ছিল না, যদি না তার সঙ্গে কাজ করার সুযোগ উনি করে দিতেন। উনি সহযোগিতা বলতে উনি এত ব্যস্ততার মাঝেও সবসময় আমাদেরকে দলের প্রয়োজনে কখন কোনটা করতে হবে, খেলা হচ্ছে কেমন, আমরা যেন এই যেহেতু অনেক লেটে আমরা দলটি করেছি, এই লিগে যেন আমরা টিকে থাকি, এটা নিয়ে অনেক কনসাস ছিলেন উনি। সাথে আমাদের ক্লাবের সেক্রেটারি মহোদয়, উনি আরেফ ভাই, উনি আবার ফুটবল ফেডারেশনেরও উনি একজন অন্যতম সহসভাপতি, উনিও সহযোগিতা করেছেন। আর ওভারঅল লিগের কথা যদি আপনি বলেন, এই লিগের আগে আমাদেরকে আরেকজন ব্যক্তি খুব ব্যাকবোন থেকে বিহাইন্ড দ্য সিন থেকে সহযোগিতা করেছেন, উনি হচ্ছেন সানিয়াত ভাই। এটা হয়তোবা উনি কখনো সামনে আসতে চান নাই। সানিয়াত ভাই ইশরাক ভাইয়ের পরামর্শে ইশরাক ভাই সানিয়াত ভাইকে বলেছিলেন যে তুমি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা, অর্গানাইজিং সহযোগিতা বলেন, অন্য যেসব বিষয়গুলো থাকবে তুমি একটু চেষ্টা করো, এবং সানিয়াত ভাই এটা করেছেন। এই তিনজন ব্যক্তি আমাকে খুব সহযোগিতা করেছেন, এর সুবাদে আমি দলটি করতে পেরেছি আর কি। দারুণ কিছু, বিশেষ করে শেষ পার্টেক্সের সঙ্গে যে ম্যাচটা একেবারে ডু অর ডাই হয়ে গিয়েছিল টিকে থাকার জন্য, সেখানে ভালো একটা ইনিংস আপনি খেলেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা শেষে এই রেলিগেশন লিগ যেটা বলছেন আর কি, লাস্ট ম্যাচ, আমাদের এত দূরে যাওয়ার কথাও ছিল না। আমরা বৃষ্টিতে দুটো ম্যাচ আমরা খেলতে পারিনি ঠিক মতো। একটা ম্যাচে তো পয়েন্ট ভাগাভাগি হয়েছে জানেন, আর একটা ম্যাচ আপনার বৃষ্টিতে ডাকউইথ লুইজে আমরা 10 রানের মতো হেরেছি। তো আমার কপালটাও একটু সাথে ছিল না। আর পার্টিসের সঙ্গে যে ম্যাচটা আপনারা বলছেন, এটা আসলে অনেক আমার কাছে মনে হয়েছে এটা অনেক স্পেশাল ম্যাচ ছিল। প্রত্যেকটা প্লেয়ার, অফিসিয়াল বলেন, এবং পার্টিক্সের এই ম্যাচটা খেলা দেখতে আমাদের ইশরাক ভাইয়ের ছোটো ভাই সম্ভবত উনি পুরা ম্যাচটাই দেখেছিলেন সকালবেলা এসেই। তো এই কারণে আমরা একটা অনুপ্রেরণাও পেয়েছি, উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং এই ম্যাচটা অনেক হাই ভোল্টেজ ছিল আমার কাছে। আল্লাহর রহমতে এটা আমাদের সকল প্লেয়ার যারা ছিলেন তারা ট্রেমেন্ডাস টিম এফোর্ট দিয়েছেন। আর আপনি জানেন লাস্ট ম্যাচ ছিল আমাদের, এটা বৃষ্টিতে যদি পণ্ড হতো তাহলেও আমরা কিন্তু পয়েন্টে একটা পয়েন্ট পিছনে থাকতাম। ওভারঅল আমার টিমের যারা ছিলেন তারা খুব সহযোগিতা করেছেন, এবং তারা মানসিকভাবে খুব পজিটিভ ছিল। তারা কখনোই ভাবে নাই যে আমরা ম্যাচটা হারবো। এবং আমরা দেখেন ব্যাটিং থেকে শুরু করে টসে জিতে আমরা ব্যাটিংও করেছি, আমরা ডোমিনেট করার চেষ্টা করেছি, এবং আল্লাহর রহমতে এটা হয়েছে। আমি সকল প্লেয়ারকে এটার ক্রেডিট দিতে চাই, যারা এই শেষ মুহূর্তে এসেও তাদের মানসিকতা এই অবস্থায় ছিল। বিশেষ করে আমাদের তরুণ প্লেয়ারদের মধ্যে রবিন, আইস মোল্লা দারুণ খেলেছে, সাথে মিজান তো প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেছে, মিজানুর রহমান। বলারদের মধ্যে আমি বলতে চাই আতিক অনেক ভালো একটি সিজন পার করেছে, সাথে নতুন প্লেয়ার জাহিদুল্লাহ নামে একটা ছেলে, এই ছেলেটাও অনেক ভালো পারফর্ম করেছে। ওভারঅল যারা আমাদের প্লেয়ার ছিল তারা সবাই ভালো খেলেছে। লাস্টের দিকে আপনি দেখেন সুমন খান, শাকিল, সালাউদ্দিন শাকিল, লেফটি পেস বলার, আমাকে একদম কখনোই বুঝতেই দেয়নি যে আমি এই লাস্ট ম্যাচ খেলছি। ওরা এমনভাবে আমাকে কামব্যাক প্রেশার রিলিজ করে দিয়েছে। একটা তো সমালোচনা হয় মাইশুকুর একটা রাজনৈতিক দলের একটু সান্নিধ্য পেয়ে ক্যাপ্টেন হওয়া, ব্রাদার্স ইউনিয়ন এরকম নামই বলে দিই, বিএনপির নাম আসে এরকম, কিন্তু ব্যাটে তো অনেক সমালোচনার জবাব হয়েছে, তো কি এটা নিয়ে কি বলার আছে? অ্যাকচুয়ালি রাজনীতি তো ধরেন সবাই তো দেখছে, আমি আসলে ক্রিকেটটাকে বা খেলাটাকে রাজনীতিকরণের বাইরে রাখতে চাই। আমাকে ইশরাক ভাই বলেন, আরও ক্রিকেটের যারা সম্পৃক্ত ছিলেন অতীতে, যেরকম দেখেন আরাফাত রহমান কোকো ভাইয়ের সময় জয়েন্ট সেক্রেটারি ছিলেন আমাদের বাবু ভাই, উনি গ্রাউন্ডস কমিটিতে ছিলেন। আবার গেম ডেভেলপমেন্টের পুরাটাই ওনারা এটাকে একটা পর্যায়ে নিয়ে গেছেন। আপনি বর্তমানে যারা ক্রিকেট খেলছে, আপনি কারেন্ট প্লেয়ার যারাই আছেন, যারা এখনও পারফর্ম করছে,
তারা কিন্তু ওই সময়কার গেম ডেভেলপমেন্টের প্লেয়াররা কিন্তু এই অবস্থায় আমাদের দলটাকে দেশটাকে নিয়ে এসেছে। এবং আমি কিন্তু ওই সময় থেকে ক্রিকেটটা খেলি। আমি বলছি না আমার সঙ্গে আনজাস্টিস হয়েছে বা কোনো কিছু হয়েছে, এটা আমি কখনো বলবো না, এটা হয়তো আমার কপালে ছিল, হয়তো ওই রকমভাবে আমাকে কেউ চিন্তা করে নাই বা ভাবে নাই যে আমাকে দিয়ে আরও কিছু দূর নিয়ে যাওয়া যাবে। বাট এখন পট পরিবর্তন, হ্যাঁ এটা অবশ্যই আমি অস্বীকার করব না, এটা আমার জন্য পজিটিভের চেয়ে আমার দেশের জন্য আরও হয়তো বা পজিটিভ হতে পারে, এটা আমি আশা করি। সেই সুবাদে হয়তো বা ইশরাক ভাই তো আর আমাকে ওভাবে চিনতেন না। আমি যতটুকু খেলোয়াড়ি জীবন পার করেছি হয়তো বা ওনার কাছে আমার কথা কেউ না কেউ পৌঁছাইছেন এবং উনি যে আমার প্রতি আস্থা রেখেছেন এটার জন্য আমি অবশ্যই বাকিটা খেলা দিয়ে প্রমাণ করতে হবে। এবং খেলার মধ্যেও আমি অনেক প্রতিবন্ধকতা পেয়েছি। এই কোশ্চেনটা আপনি করলেন, আমাকে অনেকেই করেছে। তা আমি আসলে সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে করব এবং বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিই। আমি কখনো হতাশ হই না, আমি পজিটিভ থাকতে পছন্দ করি। ওভারঅল লিগ নিয়ে যদি বলা হয়, প্রত্যেকবারই তো কোনো না কোনো মানে আলোচনা এগুলো থাকে, আম্পায়ারিং এর ইস্যু থাকে, পাতানো ম্যাচের ব্যাপার থাকে, অনেক কিছু নিয়ে খবর আসে গণমাধ্যমে। এবারের লিগটা ওভারঅল কি মনে হচ্ছে বিং এ ক্যাপ্টেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি যদি একটু পিছনের দিকে বলি, আমাদের বিগত একটা ইম্পর্টেন্ট লিগ হইতো না, আপনারা হয়তো বা কেউ নোটিশ করেছেন কিনা জানি না। আমরা প্রিমিয়ার লিগটার কথা আমি বলছি, তার আগে আমি বলে নিই আমাদের ক্রিকেটের যে এই যে ঢাকা প্রিমিয়ার লিগের যে একটা মূল ঘরোয়া লিগ আমরা ধরি, তার আগে আপনি দেখেন রুট লেভেলে একটা লিগ হতো, এটা হচ্ছে কোয়ালিফাই লিগ। কোয়ালিফাই লিগটা কিন্তু 15 বছর হয় নাই তেমন। এখানে প্রত্যেকটা বছরে দেখা যায় অলমোস্ট 1000 প্লেয়ার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বা শহর থেকে যারা খেলা ইচ্ছা করে, খেলার জন্য আগ্রহ প্রকাশ করে, তারা পার্টিসিপেট করতেন। এই পার্টিসিপেশনটা কিন্তু ছিল না। তা আমাদের বর্তমানে বোর্ড প্রেসিডেন্ট মহোদয় যিনি আছেন ফারুক ভাই, উনি অত্যন্ত ক্রীড়ামোদী এবং ক্রীড়াবান্ধব একজন মানুষ। উনি এসেই এটাকে চালু করেছেন এবং দেখেন আমাদের প্রিমিয়ার লিগটার মধ্যেই কিন্তু এটা উনি চালু করে দিয়েছেন। আর প্রিমিয়ার লিগটার মধ্যে যেভাবে উনি চালু করেছেন, যেভাবে উনি ওপেনিং করিয়েছেন, অলমোস্ট 60 টিম, 60টা টিম এখানে অংশগ্রহণ করেছে। এবং দেখেন প্রত্যেকটা টিম থেকে একটা দুটো করে অনেক বড় বড় স্কোরও হয়েছে, ভালোও খেলেছে। তো সুতরাং আমি যদি প্রিমিয়ার লিগের কথায় আসি, প্রিমিয়ার লিগটা দেখুন অলমোস্ট অনেকগুলো ম্যাচ টি স্পোর্টস লাইভ সম্প্রচার করেছে। এবং আম্পায়ারিং যেটা আপনি বললেন, আম্পায়ারিং নিয়ে অনেক কথা হয়, আম্পায়ারিং অনেক সমালোচনা হয়। এটা আসলে আমি আম্পায়ারকে কখনোই ছোট করব না, উনি আমাদের থাকবে, ওনারা আমাদের জাজমেন্ট হিসেবে কাজ করে। এবং ক্রিকেট খেলার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটি আপনি যদি আকর্ষণ দেখেন, এটা হলো আম্পায়ারিং। আম্পায়ারিং নিয়ে ওভারঅল খুব একটা এবার কোনো সমস্যা হয়নি, বলতে হয় যে ম্যাচে কিছু আউট হওয়া বা এই জাতীয় কিছু ব্যাপার নিয়ে ছিল। আমরা সেদিকে আর খুব একটা না যাই, আবার একটু আপনার শেষ দিকে এসেছি, সময় খুবই কম। ব্যক্তিগত বিষয়ে একটু জানতে চাই, বগুড়ায় খুব সম্ভবত লম্বা সময় একটা স্ট্রাগল পিরিয়ড গেছে, আপনার ওভারঅল নিজের উঠে আসা বা এই টাইমটা নিয়ে কিছু একটা বলতে চান কিনা সংক্ষেপে? আমি আপনাকে আগেই বলেছি, আমি সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি। আমি আমার জীবনটাকে কখনো মনে করি না যে আমার অ্যাচিভমেন্ট এটাই শেষ হয়ে গেছে। আল্লাহ আমাকে যে পরীক্ষাটা দেয়, আমি চেষ্টা করি আমার বিবেক এবং আমার যারা পরামর্শক আছে তাদের সঙ্গে কথা বলতে। ওনারা আমাকে যতটুকু সহযোগিতা করেন এবং আমি আল্লাহর উপর ছেড়ে দিই। আমি অনেক স্ট্রাগল করেছি, এটা আমার কাছে মনে হয় এটা আমার হয়তো বা একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পরীক্ষায় ফেলেছিলেন, আমি এটাকে চেষ্টা করছি এখনও ডে বাই ডে কীভাবে সামনের দিকে যাওয়া যায়। আর যাদের কারণে আমি এটা হয়েছি, আমি তাদেরকেও এত বেশি ফিল করতে চাই না, তাদের হিসাব তারা দিবে। ওই রিগ্রেট ফিল এটা আমি কখনো রিগ্রেট ফিল ফিউচার প্ল্যান কি আছে? ফিউচার আমি ক্রিকেটের জন্য, ক্রিকেট আমাকে এত দূর যতটুকুই আমি ক্রিকেট খেলি না কেন, আমাকে যে পর্যায়ে নিয়ে আসছে এই ক্রিকেটের মাধ্যমে আল্লাহর রহমতে আমি হয়েছি। আমি ক্রিকেটের সঙ্গে থাকতে চাই, ক্রিকেট প্লেয়ারদেরকে, ক্রিকেট সংগঠক যারা রয়েছেন, ক্রিকেটার যারা রয়েছেন, তাদের উন্নয়ন করার জন্য, উন্নতি করার জন্য আমি কাজ করতে চাই। এটাই হলো যে আমার লক্ষ্য। তাতে আমার কোনো আপত্তি নেই কি আমাকে হিংসা করলো বা আমার সঙ্গে একটু মানে বিপদে ফেললো, এটা নিয়ে আমি কোনো আলাদা করে ন্যাশনাল টিম কিংবা আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে অবশ্যই আমি এটা এখনও আমি আসলে টার্গেট যদি না রাখি তাহলে তো আমি আগাইতে পারবো না। আমি কখনোই ফিল করি না যে আমি ন্যাশনাল টিমে খেলবো না। আমি
যদি ভালো করি অবশ্যই আমি খেলবো। আমার ফিটনেস, আমার খেলার যদি পোটেনশিয়ালিটি বা অন্য কিছু যদি আমাদের সিলেক্টর মহোদয় যারা আছেন তাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমি আমার মতো করে 100% দেওয়ার চেষ্টা করব। প্রায় 4 বছর পর টেস্ট সেঞ্চুরি করে খুশি সাদমান ইসলাম। 3 বছর পর টেস্ট দলে ফেরা এনামুল হক বিজয়ের ব্যাটিংও তাকে মুগ্ধ করেছে। তৃতীয় দিনে 100-র বেশি লিডের প্রত্যাশা সাদমানের, আক্ষেপ করছেন শেষ বিকেলে 3টা উইকেট বেশি হারানোয়। চওড়া হাসিটা সাদমান ইসলামের মুখেই মানায়। সাগরিকায় সেট হয়ে অন্য ব্যাটারদের উইকেট বিলিয়ে দেওয়ার দিনে ব্যাট হাতে সাদমানের অনবদ্য সেঞ্চুরি। এই সেঞ্চুরিটা বাঁহাতি এই ওপেনারের জন্য বিশেষই হওয়ার কথা। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে সাদমানকে যে অপেক্ষা করতে হয়েছে প্রায় 4 বছর। 181 বলে 16-4 1 ছক্কায় সাদমানের ব্যাটে 120। প্রথমে বিজয়, পরে জুটি গড়েছেন মুমিনুল হকের সাথে। একটা বিষয় আলাদা করে নজর কেড়েছে, অন্য সময় বাজে বল কাজে লাগাতে খুব একটা না পারলেও এই ইনিংসে এই জায়গায় সাদমানের উন্নতি চোখে পড়ার মতো। অবশ্যই তো মানে রানের জন্যই তো খেলাটা, আমার সবসময় ইচ্ছা থাকে বড় রান করার। তো এখানেও ইচ্ছা ছিল যাতে চান্স আসে তো বড় একটা স্কোর করার। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু মানে আমি টিমের জন্য দিতে পারি, তো আলহামদুলিল্লাহ। 33 ইনিংস আর 2.5 বছর ব্যর্থতার জালে বন্দী ছিলেন বাংলাদেশি ওপেনাররা। 33টা ইনিংস কোনো সেঞ্চুরি পার্টনারশিপ বাংলাদেশের দুই ওপেনারের কাছ থেকে আসেনি। সবশেষ এই চট্টগ্রামেই 2022-এ ইন্ডিয়ার এগেনস্টে সেঞ্চুরি পার্টনারশিপ করেছিলেন শান্ত এবং জাকির। এই জিম্বাবুয়ের এগেনস্টে সে জাকির নেই, জাকিরের জায়গায় যিনি সুযোগ পেয়েছেন সেই এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম সেঞ্চুরি পার্টনারশিপ করলেন। না, তা তো অবশ্যই, উনি অনেক এক্সপিরিয়েন্স, অনেক সিনিয়র প্লেয়ার। ওনার মানে আমাদের তো দেখছি উনি সবসময় রান করে থাকেন। তো অবশ্যই আজকে যেরকম স্টার্টটা করেছিল খুব ভালো দিকে ছিল, ভালো লাগতেছিল। আনফর্চুনেট উনি আউট হয়ে যায়। তো ইনশাল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরও খেলা আছে, অবশ্যই ভালো। সাদমানের জন্যই সেঞ্চুরি করা কঠিন, কারণ খুব বেশি ম্যাচ তার পক্ষে খেলা সম্ভব হয় না। তিনি বিপিএলে সুযোগ পান না, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেন, এনসিএল খেলেন। মজার ব্যাপার, সেই দুটো ফরম্যাট যখন খেলা হয় তখন বাংলাদেশের কোনো না কোনো টেস্ট সিরিজ থাকে। লাস্ট কিছুদিন তো অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল, বা ডিপিএলও খেলছি। তো আশা করি সামনে অনেক টেস্ট ম্যাচ আছে, বা সামনে এই টিমেরও খেলা আছে, তো সামনে বিসিএলও আছে। তো আশা করি এখন যে সামনে আমাদের যে খেলা বা সামনে ইন্টারন্যাশনাল শিডিউল, তো অবশ্যই এখন এটা জিনিসটা কাভার হয়ে গেছে, যা আগে ছিল এখন এটা মোটামুটি কাভার হয়ে আসছে। তৃতীয় দিন থেকে উইকেটে স্পিন ধরতে পারে বলে মনে করেন সাদমান। আপাতত তাদের লক্ষ্য 64 রানের লিডকে 100-র বেশিতে নেয়া। সাদমানের মতে শেষ বেলায় বাংলাদেশ 3টা উইকেট বেশি হারিয়েছে, না হলে সূর্যাস্তের বেলায় টাইগারদের হাসিটা সকালের মতোই চওড়া থাকত। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। ফাইনাল নিয়ে নানা নাটকীয়তার পর ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল কিংস। ঝড়ের কারণে বন্ধ হওয়া ফাইনাল শুরু হয় দ্বিতীয় দিনের মতো। ইতিহাসের দীর্ঘতম ম্যাচের রেকর্ড গড়া ফাইনালে টাইব্রেকারে 5-4 গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল অতীতের দল। যেখান থেকে শেষ হয়েছিল ফেডারেশন কাপের ফাইনাল, ঠিক সেখান থেকেই মাঠে গড়ালো ম্যাচটি। ময়মনসিংহ স্টেডিয়ামে বিকেল 3:30 শুরু হয় বাকি 15 মিনিটের খেলা। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া দু দল। 10 জনের কিংসের বিপক্ষে জালের দেখা পেতে ব্যর্থ আবাহনী যোগ করার সময়ে রাফায়েলের ফ্রি কিক রক্ষণ দেয়ালে প্রতিহত হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। ঘটনাবহুল ফাইনালে সেই টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখলো ভ্যালেরিতিতের দল। পাশাপাশি ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে হারার মধুর প্রতিশোধ নিল কিংস। এই হারে মুকুট ফিরে পাওয়ার অপেক্ষা আরও বাড়ল রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন আবাহনীর। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।